নমস্কার। কারোর উপর কখনোই অতিরিক্ত আশা করা উচিত নয়, কারণ অতিরিক্ত আশাই কোনো একদিন সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকে আমি যে ক্লাসটা করব তা হলো টেট পরীক্ষার্থীদের জন্য। তো যাই হোক, আমি যদি যতটুকু বোঝাতে পারি ততটুকুই যদি তোমাদের কোনো কাজে লাগে তাতেই নিজেকে খুবই সন্তুষ্টিজনক মনে করব। তো আজকে আমরা বাংলার বিদ্যাপতি সম্পর্কে আলোচনা করব। বিদ্যাপতি কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন পঞ্চম শতকের একজন মৈথিলী কবি। তোমরা লেখাগুলি দেখবে এবং যদি না বুঝো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি কমেন্ট বক্সে সবগুলি লিখে দেব। বিদ্যাপতি ছিলেন পঞ্চম শতকের একজন মৈথিলী কবি। তিনি ব্রজবুলি ভাষায় তার পদ রচনা করতেন। ঠিক আছে, বিদ্যাপতি কোন ভাষায়? ব্রজবুলি ভাষায় তিনি পদ রচনা করতেন বা লিখেছেন। তারপর দেখা গেল যে মাতৃভাষায় তার যে মাতৃভাষা ছিল সেটি ছিল মৈথিলী এবং তিনি রচনা করেছিলেন পদবলী ভাষায়। সার্বভৌম কবি বলে তিনি পরিচিত ছিলেন। পূর্ব ভারতে তিনি সার্বভৌম কবি বলে পরিচিত ছিলেন। তোমরা যে জায়গাটা না বুঝবে ওই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পড়লাম পঞ্চম শতকের একজন মৈথিলী কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ব্রজবুলি ভাষায় তার পদ রচনা করতেন এবং তার মাতৃভাষা ছিল মৈথিলী এবং তিনি সার্বভৌম কবি বলে পরিচিত ছিলেন সাধারণত পূর্ব ভারতে। তবে কখনো কখনো তাকে দেহবাদী কবি বলেও আখ্যায়িত করা হয়ে থাকেন। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে দেহবাদী কবি বলে কাকে আখ্যায়িত করা হয়, তাহলে আমরা লিখতে পারবো বিদ্যাপতি। তিনি আনুমানিক 1352 সালে বিহারের বিম্ফি গ্রামে কি করেছিলেন? চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেছিলেন। তবে যদি তোমাদের প্রশ্ন আসে বিদ্যাপতি কবে জন্মগ্রহণ করেছিলেন, 1352 সালে বিহারের বিম্ফি গ্রামে চতুর্দশ শতাব্দীতে। যদি আসে কোন শতাব্দীতে প্রশ্ন, বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতাব্দীতে এবং এক শৈব ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? শৈব ব্রাহ্মণ পরিবারে। আমরা যদি আবার প্রথম থেকে আসি, পঞ্চম শতকের একজন মৈথিলী কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন বা পদ লিখে গেছেন। তার মাতৃভাষা ছিল মৈথিলী। তিনি পূর্ব ভারতের সার্বভৌম কবি বলে পরিচিত ছিলেন। তিনি 1352 সালে বিহারের বিম্ফি গ্রামে চতুর্দশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। এক ব্রাহ্মণ শৈব পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? শৈব পরিবারে। তাহলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি শৈব ছিলেন। বিদ্যাপতির কৌলিক পদবী ছিল ঠাকুর। যদি তোমাদের প্রশ্ন আসে কৌলিক পদবী কোনটা ছিল? ঠাকুর। আমার এই ক্লাসটা করার উদ্দেশ্য হলো যদি তোমাদের একটু উপকার হয় তাকেই নিজেকে ধন্য মনে করব। অর্থাৎ বিদ্যাপতির কৌলিক পদবী ছিল ঠাকুর। বংশ পরম্পরায় মিথিলার রাজকর্মচারী বিদ্যাপতি পরিবারের শাস্ত্র, রাজ্য শাসন, সংস্কৃত, সাহিত্য সুপ্তনীত ছিলেন। কি ছিলেন? কুলধর্ম ছিল তার শৈব। তার কুলধর্ম কি ছিল? শৈব। তাহলে বিদ্যাপতি বংশ পরম্পরায় মিথিলার রাজকর্মচারী বিদ্যাপতি পরিবারের শাস্ত্র, রাজ্য শাসন, সংস্কৃত সাহিত্য এবং সুপণ্ডিত ছিলেন কে? বিদ্যাপতি। কুলধর্ম ছিল তার শৈব, কারণ হর পার্বতী বিষয়ক পদ তার প্রমাণ দিয়েছিল। তার যে কুলধর্ম ছিল শৈব সেটার প্রমাণ পাওয়া গেছে হর পার্বতী বিষয়ক পদের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম থেকে বুঝতে পারলে ওই জিনিসগুলি। তারপর রাজা শিব সিংহের অন্তরঙ্গ বন্ধু ছিলেন কে? বিদ্যাপতি। কোন রাজা? রাজা শিব সিংহের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বিদ্যাপতি। তোমরা কিন্তু আবার মানে ওই জিনিসগুলি আবার একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। তাহলে পঞ্চম শতকের একজন মৈথিলী কবি ছিলেন। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। তার মাতৃভাষা ছিল মৈথিলী। তাকে সার্বভৌম কবি বলেও
পরিচিত করা হয় পূর্ব ভারতে। কখনো কখনো তাকে দেববাহী কবি বলেও দেববাদী কবি বলেও আখ্যায়িত করা হয়। তিনি 1352 সালে বিহারের ভিম্পি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে। বিদ্যাপতির কৌলিক পদবী ছিল ঠাকুর। বংশ পরম্পরায় তিনি মিথিলার রাজকর্মচারী। বিদ্যাপতি পরিবারের শাস্ত্র, রাজ্য শাসন, সংস্কৃত সাহিত্য এবং সুপণ্ডিত ছিলেন। তার কুলধর্ম ছিল শৈব, কারণ হরপার্বতী বিষয়ক পদ তার প্রমাণ দিয়েছিল। রাজা শিব সিংহের অন্তরঙ্গ বন্ধুও ছিলেন বিদ্যাপতি। তাছাড়া রানী লচ্ছিমা দেবীর বিশেষ ভক্তি করতেন তাকে, মানে তাকে শ্রদ্ধার সহিত দেখতেন। ঠিক আছে, কে? রানী লচ্ছিমা দেবী। বিদ্যাপতি কবি, স্মৃতিকারক, রাজনীতিবিদ, ব্যবহারবিদ এবং আখ্যানবিদ বলে সুপরিচিত ছিল। কি বলে? বিদ্যাপতি কবিও ছিলেন, স্মৃতিকারও ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, ব্যবহারবিদ ও আখ্যাবিদ বলেও তিনি পরিচিত ছিলেন। তার রচনাবলী কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সুকর্ণহার, গঙ্গা বাক্যবলী, তারপর হলো বিভাগ স্মরী, দানব বাক্যবলী, লিখনাবলী, দুর্গা ভক্তি, তরঙ্গিনী বিশেষ উল্লেখযোগ্য। ঠিক আছে, এর মধ্যে যে কীর্তিলতা সেটা তিনি ওই অট্টহাস্য ভাষায় প্রকাশ করেছিলেন। তারপর হলো কি ভূপরিক্রমা এবং কীর্তি পতাকা, সেটা ছিল ঐতিহাসিক গ্রন্থ। পুরুষ পরীক্ষা শিবসিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন 1410 খ্রিস্টাব্দে। তারপর হলো পুরুষ পরীক্ষা, সেটা ছিল অনৈতিহাসিক গ্রন্থ। শৈব সুকর্ণহারা, সেটা ছিল কি শৈব বাস্তুস্মৃতি। তারপর হলো গঙ্গা বাক্যবলী এবং বিভাগ স্মরী, দানবাক্য, লিখনাবলী 1418 খ্রিস্টাব্দে তিনি পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন। লিখনাবলী 1418 খ্রিস্টাব্দে পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন। এবং দুর্গাভক্তি তরঙ্গিনী লিখেছিলেন নরসিংহ ধীরমতির পৃষ্ঠপোষকতায়। এবং যে জিনিসটা সেটা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন পতাকা এবং পুরুষ পরীক্ষা। ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন দুর্গা ভক্তি। তাহলে তোমরা ওই জিনিসগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তার পিতার নাম ছিল গণপতি ঠাকুর। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1448 খ্রিস্টাব্দে। তবে কোনো জায়গায় 18 দেওয়া রয়েছে, এই জন্য আমি 18 লিখেছি। খ্রিস্টাব্দে বিহারের সমস্তিপুরে। কবে মৃত্যুবরণ করেছিলেন? 1448 খ্রিস্টাব্দে বিহারের সমস্তিপুরে। পদাবলী মিথিলার উপভাষায় তিনি ব্রজবুলিতে রচনা করেছিলেন। তার যে পদাবলী ছিল সেটি মিথিলার উপভাষা। তাহলে তোমাদের যদি প্রশ্নটা মিথিলার উপভাষা কি, সেটা হলো ব্রজবুলি। মিথিলার উপভাষা ব্রজবুলিতে তিনি পদাবলী রচনা করেছিলেন। তারপর হলো ব্রজবুলি কোনো দিনই কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়নি, সেটা একটা কৃত্রিম ভাষা। তাহলে ব্রজবুলি কোনোদিনই কি ছিল না? কৃত্রিম, অর্থাৎ কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়নি, সেটা ছিল একটা কৃত্রিম ভাষা। রবীন্দ্রনাথের ভানুসিংহ পদাবলী রচনা করেন এই ভাষায়। রবীন্দ্রনাথ ভানুসিংহ যে পদাবলীটা, সেটা সেই ভাষায়, ব্রজবুলি ভাষায় কি করেছিলেন? রচনা করেছিলেন। তবে তার মাতৃভাষা কিন্তু মৈথিলি। তার রাধাকৃষ্ণ বিষয়ক 800 পদাবলী ছিল জনপ্রিয়। ঠিক আছে, তার যে রাধাকৃষ্ণ বিষয়ক 800 পদাবলী ছিল সেটা ছিল খুবই জনপ্রিয়। তিনি মৈথিলি কোকিল নামেও পরিচিত ছিলেন। তাহলে বিদ্যাপতি কি ছিলেন? মৈথিলি কবি নামেও পরিচিত ছিলেন। তিনি অলঙ্কার এবং চিত্র রচনায় তিনি পারদর্শী ছিলেন। কি রচনায়? অলঙ্কার এবং চিত্র রচনায় তিনি পারদর্শী ছিলেন। মানে কবিতার মধ্যে অনেক সময় অলঙ্কার বা বিভিন্ন ছন্দের মধ্যে অলঙ্কার সৃষ্টি করা হয়, সেই অলঙ্কার রচনায় এবং চিত্র রচনায় তিনি কি ছিলেন? পারদর্শী ছিলেন। তিনি দেহবাদী কবি নামেও পরিচিত ছিলেন, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। তিনি দেহবাদী কবি নামেও পরিচিত ছিলেন বিদ্যাপতি। তারপর হলো ছন্দলঙ্কার, শব্দ বিন্যাস, বাগ বৈধন্তে এবং বিদ্যাপতির শব্দ হীরক কণ্ডের মতো আলোক বিচ্ছুরণ সহস্রমুখী ছিল। ঠিক আছে, কি? ছন্দ অলঙ্কার, শব্দ বিন্যাস, বাগ বৈধন্ত এবং বিদ্যাপতির পদ হীরক কণ্ডের মতো আলোক বিচ্ছুরণ সহস্রমুখী ছিলেন।
তাছাড়া বিদ্যাপতি বাঙালি না হয়েও বাঙালি চেতনার রস সৃষ্টি করেছিলেন। তিনি বাঙালি ছিলেন না, মৈথিলি ছিলেন, কিন্তু তারপরও বাঙালি চেতনায় তিনি কি করেছিলেন? রস সৃষ্টি করেছিলেন। মিথিলার রাজা কীর্তি সিংহের কাহিনী কীর্তিলতায় বর্ণিত রয়েছে। নিজেকে খেলন কবি বলেছেন। তিনি কি করেছেন? কীর্তি সিংহের কীর্তিলতায় তিনি নিজেকে খেলন কবি বলে পরিচয় দিয়েছেন। কি কবি বলে পরিচয় দিয়েছেন? খেলন কবি বলে পরিচয় দিয়েছেন তিনি। তারপর তিনি নিজেকে খেলন কবি হিসাবেও কীর্তিলতায় নিজেকে খেলন কবি হিসাবে পরিচয় দিয়েছেন। তারপর হলো ভূপরিক্রমা। রাজা দেবী সিংহের আদেশে রচনা করেছিলেন তিনি ভূপরিক্রমা। ভূপরিক্রমা যে এটি ছিল সেটি তিনি রাজা দেবী সিংহের আদেশে রচনা করেছিলেন। হরপার্বতী বিষয়ক পদ মহেশ নামে পরিচিত ছিল। হরপার্বতী বিষয়ক পদগুলি কি নামে পরিচিত ছিল? এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। হরপার্বতী বিষয়ক পদগুলি মহেশ নামে পরিচিত ছিল। তিনি মিথিলায় জয়দেব আখ্যায় পরিচিত ছিলেন। তিনি মিথিলায় কোন আখ্যায় পরিচিত ছিলেন? জয়দেব আখ্যায় পরিচিত ছিলেন। তাহলে হরপার্বতী বিষয়ক পদগুলি মহেশ নামে পরিচিত ছিল এবং মিথিলায় তিনি জয়দেব আখ্যায় পরিচিত হয়েছিলেন। তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীতিগোবিন্দ দ্বারা। তিনি সবচেয়ে বেশি কি দ্বারা প্রভাবিত হয়েছিলেন? জয়দেবের গীতিগোবিন্দ দ্বারা। বিদ্যাপতি পদাবলীর নায়িকা ছিলেন রাধা, শিষ্য ছিলেন গোবিন্দ দাস। বিদ্যাপতির শিষ্য ছিলেন গোবিন্দ দাস এবং নায়িকা ছিলেন, বিদ্যাপতি পদাবলীর নায়িকা ছিলেন রাধা। ছোট্ট বিদ্যাপতি নামে পরিচিত ছিলেন রঘুনাথের শিষ্য কবিরঞ্জন। তাহলে রঘুনাথের শিষ্য কে ছিলেন? কবিরঞ্জন। রঘুনাথের শিষ্য কবিরঞ্জন ছিলেন ছোট্ট বিদ্যাপতি হিসাবে পরিচিত। রাজা শিবসিংহ তাকে 20টি গ্রাম প্রদান করেছিলেন। তার কাব্য রচনায় তিনি বিস্মিত ছিলেন এবং রাজা শিবসিংহ তাকে 20টি গ্রাম প্রদান করে দিয়েছিলেন। দ্বিতীয় বিদ্যাপতি ছিলেন গোবিন্দ দাস। দ্বিতীয় বিদ্যাপতি হিসাবে কে পরিচিত? গোবিন্দ দাস। আর ছোট বিদ্যাপতি হিসাবে কে পরিচিত? গোবিন্দ দাসের কবিরঞ্জন। রঘুনাথের শিষ্য কবিরঞ্জন ছোট বিদ্যাপতি নামে পরিচিত। আর দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত গোবিন্দ দাস বিদ্যাপতি। পদাবলীর ব্রজবুলি ভাষায় তিনি লিখেছেন। গোবিন্দ দাস বিদ্যাপতি পদাবলীটি ব্রজবুলি ভাষায় লিখেছিলেন। মিথিলারাজ শিবসিংহের সভাসদ ছিলেন তিনি। মিথিলারাজ শিবসিংহের সভাসদ হিসাবে তিনি পরিচিত ছিলেন। তার তিরোধান 15শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হয়েছিল। এই ছিল তোমাদের বিদ্যাপতি। আমার মধ্যে যতটুকু ছিল, আমার সামর্থ্য যতটুকু ছিল, আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তবু আরেকবার একটু দেখে নেবে। বিদ্যাপতি ছিলেন একজন মৈথিলি কবি। তিনি 5ম শতকের মৈথিলি কবি হিসেবে পরিচিত। উনি জন্মগ্রহণ করে, তিনি ব্রজবুলি ভাষায় পদরচনা করে গেছেন বা লিখে গেছেন। বাংলা ভাষায় যেটা অনুবাদ পরবর্তী সময়ে হয়েছিল। তার মাতৃভাষা ছিল মৈথিলি। সার্বভৌম কবি বলে তিনি পরিচিত ছিলেন পূর্ব ভারতে। কখনো কখনো তাকে দেববাদী কবি বলেও আখ্যায়িত করা হয়। তিনি 1352 সালের বিহারের ভিমফি গ্রামে জন্মগ্রহণ করেছেন। সেই ভিমফি গ্রামটাও তাকে প্রদান করে দেওয়া হয়েছিল 14শ শতাব্দীর শেষ ভাগে। এক শৈব ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাপতির কলিক পদবী ছিল ঠাকুর। বংশ পরম্পরায় মিথিলার রাজকর্মচারী বিদ্যাপতি পরিবারের রাজ্য শাসন, সংস্কৃত সাহিত্য সুপণ্ডিত ছিলেন তিনি। কুলধর্ম ছিল তার শৈব, কারণ হরপার্বতী বিষয়ক পদ তার প্রমাণ দিয়েছিল। রাজা শিব সিংহের অন্তরঙ্গ বন্ধু ছিলেন তিনি। রানী লক্ষ্মীমা দেবীর বিশেষ ভক্তি করতেন ওনাকে। বিদ্যাপতি কবি, স্মৃতিকারক, রাজনীতিবিদ, ব্যবহারবিদ এবং আখ্যাবিদ বলেও তিনি সুপরিচিত ছিলেন। তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, তারপর হলো শৈব সুকর্ণহার, গঙ্গা বাক্যাবলী, বিভাগ স্মরী, দানব বাক্যাবলী, লিখনাবলী। তাছাড়া দুর্গাবতী ও তরঙ্গিনী উল্লেখযোগ্য ছিল। তিনি পুরুষ পরীক্ষা যে লিখেছিলেন রচনাবলীটা, সেটা ছিল অনৈতিহাসিক। পুরুষ পরীক্ষা এবং কৃতি পতাকা সেটা ঐতিহাসিক গ্রন্থ ছিল। তারপর হলো কি শিব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি পুরুষ পরীক্ষা লিখেছিলেন 1410 খ্রিস্টাব্দে এবং দুর্গাভক্তি লিখেছিলেন ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় এবং লিখনাবলী লিখেছিলেন 1418 খ্রিস্টাব্দে পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায়। আর তরঙ্গিনী উল্লেখযোগ্য ছিল নরসিংহ দানবাক্যবলী নরসিংহ ধীরমতির পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন।
এবং তার পিতা ছিল গণপতি ঠাকুর। তার মৃত্যু হয়েছিল 1418 নয় 1448 খ্রিস্টাব্দে, কোনো জায়গায় 1418 খ্রিস্টাব্দে দেখেছিলাম, এই জন্য লিখেছিলাম। বিহারের সমস্তিপুরে পদাবলী মিথিলার উপভাষা ব্রজবলিতে রচিত হয়েছিল। ব্রজবলি কোনোদিনই কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়নি, সেটা ছিল একটা কৃত্রিম ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ পদাবলীটা সে ব্রজবলি ভাষায় লিখেছিলেন। তার রাধাকৃষ্ণ বিষয়ক 800 পদাবলী ছিল জনপ্রিয়। তিনি মৈথিলি কুকির নামেও পরিচিত ছিলেন। অলঙ্কার এবং চিত্র রচনায় তিনি পারদর্শী ছিলেন। তিনি দেহবাদী কবি নামেও পরিচিত ছিলেন। ছন্দ অলঙ্কার, শব্দ বিন্যাস, বাগবৈদন্ত, বিদ্যাপতির পদ, হীরক কণ্ডের মতো আলোক বিচ্ছরণ তিনি সহস্রমুখী ছিলেন। বিদ্যাপতি বাঙালি না হয়েও বাঙালি চেতনার রস সৃষ্টি করেছিলেন। মিথিলার রাজা কীর্তি সিংহের কাহিনী কৃতিলতায় বর্ণিত রয়েছে। নিজেকে ক্যালন কবি হিসাবে তিনি পরিচিত করেছিলেন। ভূপরিক্রমা রাজা দেব সিংহের আদেশে তিনি রচনা করেছিলেন। হরপার্বতী বিষয়ক পদ মহেশ নামে পরিচিত ছিল। তিনি মিথিলার জয়দেব আখ্যায় পরিচিত ছিলেন। তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীতিগোবিন্দ দ্বারা। বিদ্যাপতি পদাবলীর নায়িকা ছিলেন রাধা, শিষ্য ছিলেন গোবিন্দ দাস। ছোট বিদ্যাপতি নামে পরিচিত ছিলেন রঘুনাথের শিষ্য কবিরঞ্জন। রাজা শিবসিংহ তাকে 20 গ্রাম প্রদান করেছিলেন। দ্বিতীয় বিদ্যাপতি ছিলেন গোবিন্দ দাস। বিদ্যাপতি পদাবলীর ব্রজবলি ভাষায় তিনি রচনা করেছিলেন। মিথিলা রাজ শিবসিংহের সভাসদ ছিলেন তিনি। তার তিরোধান হয়েছিল 15শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। আমার সামর্থ্য যতটুকু ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।